পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই ভারতীয় রাজনীতির মহাভারতের নতুন কিস্তি। দিল্লিতে বসে মোদি সাহেব যতই উন্নয়নের রঙিন পাখি উড়ান না কেন, কলকাতার আড্ডায় শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দিদি থাকবেন না গেরুয়া আসবে? বাঙালি জাত বড় অদ্ভুত। এরা সকালে রবীন্দ্রসঙ্গীত শুনে চোখ মুছবে, দুপুরে রাজনৈতিক মিছিলে গলা ফাটাবে, আর রাতে মাছের কাঁটা বেছে দেশের ভবিষ্যৎ ঠিক করবে। পশ্চিমবঙ্গের ভোট তাই শুধু ভোট নয়, এ এক আবেগ, আতঙ্ক, পরিচয়, ধর্ম, চাকরি আর ক্ষমতার এক বিশাল কড়াই, যেখানে প্রত্যেকে নিজের মতো করে মশলা ঢালছে। এবারের নির্বাচন আরও বেশি নাটকীয়, কারণ মাঠে শুধু দুই দল নেই, আসলে লড়ছে দুই রাজনৈতিক দর্শন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যাদের কাছে বাংলা মানে দিদির রাজ্য। অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি, যারা মনে করে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতীয় রাজনীতির পূর্ণতা আসে না। দিল্লির ক্ষমতার করিডোরে অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গকে পুরোপুরি গেরুয়া করতে পারলে ভারতীয় রাজনীতির মানচিত্রই বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লড়াই করছেন। তার রাজনৈতিক জীবনটা যেন বাংলা সিনেমার সেই চিরচেনা নায়িকার মতো, সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, মুখে আগুন। আর তার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলেরই দাপুটে সৈনিক, এখন বিজেপির হয়ে দিদির বিরুদ্ধে তলোয়ার তুলেছেন। বাঙালির রাজনীতিতে বিশ্বাসঘাতকতা নতুন কিছু নয়। এখানে সকালের বিপ্লবী সন্ধ্যায় মন্ত্রী হয়, আবার রাতের মন্ত্রী সকালে বিপ্লবী হয়ে যায়। নির্বাচনী প্রচারে তৃণমূল এমন এক জিনিস বের করেছে যা দেখে মনে হয় রাজনীতি আর পাড়ার কালী পুজোর মেলা একাকার হয়ে গেছে। তারা মানুষের হাতে হাতে দিদি বনাম মোদি নামে সাপ লুডুর বোর্ড বিলি করছে। সেই বোর্ডে দুই মাথাওয়ালা সাপের মুখে নরেন্দ্র মোদী আর অমিত শাহর ছবি। বার্তা স্পষ্ট, এই সাপের মুখে পড়লে সোজা সর্বনাশ। বাঙালি আবার সাপ লুডু খেলতে খেলতে রাজনীতিও বুঝে ফেলে। দিল্লির কূটনীতিকরা যেটা 3টা সেমিনার করেও বোঝাতে পারেন না, সেটা বাংলার ভোটার 1 কাপ চা আর 1 বোর্ড সাপ লুডুতেই বুঝে যায়। বিজেপির উত্থানই এবারের নির্বাচনের সবচেয়ে বড় ঘটনা। 2016 সালে যে দল পশ্চিমবঙ্গের 294 আসনের মধ্যে মাত্র 3টা পেয়েছিল, তারা 2021 সালে এসে 77টি আসন জিতে সবাইকে চমকে দেয়। এই উত্থান হঠাৎ নয়, এটা মোদির সর্বভারতীয় হিন্দুত্ব রাজনীতির সম্প্রসারণের ফল। বিজেপি বুঝে গেছে বাংলাকে দখল করতে পারলে শুধু আরেকটি রাজ্য জেতা হবে না, বরং ভারতের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক দুর্গেও গেরুয়া পতাকা ওড়ানো যাবে। কিন্তু বাংলার মানুষও কম চালাক নয়। তারা ভয় পেতে শুরু করেছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলা কি নিজের স্বাদ হারাবে? মাছে ভাতে বাঙালি কি পনির পরোটা জাতীয়তাবাদে পরিণত হবে? বাংলার অনেক ভোটারের ধারণা বিজেপি ক্ষমতায় এলে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাঙালি ভাষার ব্যাপারে ভয়ানক স্পর্শকাতর। পৃথিবীতে এমন জাত কম আছে যারা ভাষার জন্য জীবন দেয়, গান লেখে, আবার ভাষা নিয়ে ঝগড়াও করে। কলকাতার আড্ডায় এখন কেউ যদি ভুল করে ধন্যবাদের বদলে শুক্রিয়া বলে, তাতেও রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়ে যায়। এই বাংলার মাটি থেকেই তো রবীন্দ্রনাথ ঠাকুর উঠে এসেছেন। অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল বিজয়ীরাও এই মাটির সন্তান। ভারতের জাতীয় সঙ্গীত যেমন রবীন্দ্রনাথের, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তার। ফলে বাঙালির আত্মসম্মান জিনিসটা অন্য জায়গায়। দিল্লি যদি মনে করে কলকাতাকে কেবল আরেকটা প্রশাসনিক ইউনিট বানিয়ে ফেলবে, তাহলে সেটা বাঙালির অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ করা। এমনকি খাদ্যাভ্যাসও এখানে রাজনৈতিক ইস্যু। অনেকের ভয় বিজেপি এসে নিরামিষ সংস্কৃতি চাপিয়ে দেবে। বাঙালির কাছে মাছ শুধু খাবার নয়, এটা ধর্মীয় অনুভূতির কাছাকাছি কিছু। সে কারণেই বিজেপির এক প্রার্থীকে কলকাতায় বিশাল মাছ হাতে প্রচারণা চালাতে দেখা গেছে। দৃশ্যটা এমন ছিল যেন লোকটা ভোট চাইতে নয়, বরং কাতলা মাছের বিজ্ঞাপন করতে বেরিয়েছে। তবে এবার মুসলিম ভোটাররা এই নির্বাচনের কেন্দ্রীয় চরিত্র। পশ্চিমবঙ্গের প্রায় 15% মানুষ মুসলিম এবং এরা মূলত তৃণমূলের শক্ত ভোট ব্যাংক। কিন্তু অভিযোগ উঠেছে বহু মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এই অভিযোগ বেশি। বিরোধীরা বলছে এটি পরিকল্পিত।
গরিব এবং কম শিক্ষিত মানুষদের বিভ্রান্ত করে নাম কেটে দেওয়া হয়েছে। ভয়টা শুধু ভোট হারানোর নয়, অনেকেই আশঙ্কা করছেন একসময় হয়তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তৃণমূল নেত্রী পর্দা পারভিন অভিযোগ করেছেন, হিন্দুদের তুলনায় মুসলিমদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে। ভারতে নাগরিকত্ব, এনআরসি, অনুপ্রবেশকারী এসব শব্দ এখন আর শুধু প্রশাসনিক শব্দ নয়, এগুলো মানুষের ঘুম হারাম করার অস্ত্র। বাংলার মুসলিম ভোটারদের বড় অংশ এখনও মমতার উপরে ভরসা রাখে, কারণ তারা মনে করে মমতা অন্তত প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলেন। তিনি রাজনীতিতে যতই তীব্র হন না কেন, তার দিদি ইমেজ এখনও টিকে আছে। তবে দিদির জন্য সব পথ মসৃণ নয়। নারী নিরাপত্তা এখন তার সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। 2024 সালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো পশ্চিমবঙ্গে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। তারা বলেছে দিদির বাংলায় নারীরা নিরাপদ নয়। তৃণমূল যদিও নারীদের জন্য সরাসরি অর্থ সহায়তার প্রকল্প চালু করে জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু নিরাপত্তাহীনতার ভয় অনেক ভোটারকে বিচলিত করেছে। তার উপর বেকারত্বের যন্ত্রণা তো আছেই। পশ্চিমবঙ্গের বহু তরুণ এখন চাকরির আশায় দিন গুনছে। সরকারি চাকরিতে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ তৃণমূলের ভাবমূর্তিকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করেছে। মানুষ বলাবলি করছে এখানে চাকরি পেতে হলে মেধার চেয়ে টাকা বেশি দরকার। উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ এবার একেবারেই আলাদা। সেখানে বিজেপির শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। 8 জেলার 54টি আসনের মধ্যে আগের নির্বাচনে 30টিতে জয় পেয়েছিল তারা। এই অঞ্চলের মানুষ ভাষা বা সংস্কৃতির আবেগের চেয়ে রাস্তা, চাকরি আর উন্নয়ন বেশি চায়। তাদের অভিযোগ, কলকাতা কেন্দ্রিক রাজনীতি বছরের পর বছর উত্তরবঙ্গকে অবহেলা করেছে। বিজেপি সেখানে আরেকটি কৌশল কাজে লাগিয়েছে, অনুপ্রবেশকারীর প্রশ্ন। সীমান্তবর্তী অঞ্চলে বহু মানুষ বিশ্বাস করে অবৈধ অভিবাসীদের কারণেই চাকরির সংকট বাড়ছে। অমিত শাহ প্রকাশ্যেই প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী বলেছেন। এই ভাষা বিতর্কিত, কিন্তু রাজনৈতিকভাবে কার্যকর, কারণ ভয় সবসময় ভোট টানে। এরপর আসে পশ্চিমবঙ্গের ভূরাজনৈতিক গুরুত্ব। দিল্লি কেন এই রাজ্যকে এত গুরুত্ব দেয়, তার উত্তর লুকিয়ে আছে শিলিগুড়ি করিডোরে। চিকেন স্নেক নামে পরিচিত এই সরু করিডোরই মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র স্থল সংযোগ। সবচেয়ে সরু জায়গায় মাত্র 13 মাইল চওড়া। একে হারালে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। নেপাল, বাংলাদেশ, ভুটান আর চীনের কাছাকাছি অবস্থানের কারণে এই অঞ্চল ভয়ানক কৌশলগত গুরুত্বপূর্ণ। সামরিক রসদ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুর জন্য ভারতকে এই করিডোরের উপর নির্ভর করতে হয়। ফলে দিল্লি কখনো চাইবে না পশ্চিমবঙ্গ পুরোপুরি এমন কারো নিয়ন্ত্রণে থাকুক যাকে কেন্দ্রের বিরুদ্ধে শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। তাই পশ্চিমবঙ্গের নির্বাচন আসলে শুধু কলকাতার নির্বাচন নয়, এটা দিল্লির ক্ষমতা, ভারতের জাতীয়তাবাদ, বাঙালির পরিচয়, মুসলিম ভোট, বেকারত্ব, নারী নিরাপত্তা, সীমান্ত রাজনীতি আর ভূরাজনীতির এক বিশাল দাবার বোর্ড। এখানে প্রতিটি ভোট যেন এক একটা রাজনৈতিক কবিতা, আবার এক একটা রাজনৈতিক চপেটাঘাত। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, দিদি না মোদি? বাংলার ভোটার হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে বুঝতে দেবে না, কারণ বাঙালি ভোটার সেই পরীক্ষার্থীর মতো যে সারা বছর কিছু না পড়ে পরীক্ষার হলে গিয়ে এমন উত্তর লিখে আসে যে শিক্ষকও হতবাক হয়ে যায়। 4 মে ব্যালট বাক্স খুললে বোঝা যাবে বাংলা এখনও দিদির আবেগে ভাসছে, নাকি গেরুয়া ঢেউ গঙ্গার জল পেরিয়ে পুরো রাজ্য গিলে ফেলেছে।